হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন সুন্দর ইতিহাস ইউটিউব চ্যানেল। WBSLST নিউ রিক্রুটমেন্ট 2025 এই বছরেই কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সময়ের অপেক্ষা, হয়তো আর কিছুদিনের মধ্যেই আমাদের সামনে নোটিফিকেশন জারি হয়ে যাবে। আর নোটিফিকেশন চলে আসলে আমরা কিন্তু 2.5 থেকে 3 মাসের বেশি আর সময় কিন্তু পাবো না। তার জন্য আমার যেটা বলার আপনাদেরকে, আপনারা অবশ্যই এখন থেকে আপনার যা সাবজেক্ট রয়েছে নিজের সাবজেক্টকে ভালোভাবে এখন থেকে খুঁটিয়ে আপনারা পড়াশোনা শুরু করে দেন। তো আজকে আমরা এই মধ্যকালীন ভারত অর্থাৎ সুলতানি যুগ, আমার ইতিহাস সাবজেক্টের সুলতানি যুগটা আমি এবছরই প্রথম শুরু করেছি। একটা হিউজ এরিয়া রয়েছে, 320 বছরের একটা টাইম পিরিয়ড কিন্তু আমরা এই সুলতানি যুগে পাই। তো এখানে অনেকগুলো বংশ রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। সেজন্য এই জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন এসে থাকে, সেজন্য আমি এটাকে আগে শুরু করেছি। তো আজকে আমার এই ভিডিওটা হচ্ছে 5 নম্বর পার্ট, সুলতানি যুগের 5 নম্বর পার্ট আজকে নিয়ে আলোচনা করছি। আর এর আগে আমি 4টে পার্ট অলরেডি আপলোড করে দিয়েছি। আপনারা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে আপনারা ক্লিক করে প্রত্যেকটা ভিডিও একবার দেখে নেবেন। আপনাদের জন্য প্লেলিস্ট বানিয়ে দেওয়া হয়েছে, অসুবিধা নাই। একটা ভিডিওতে ক্লিক করলেই আপনারা প্রত্যেকটা ভিডিও কিন্তু পেয়ে যাবেন। সেখানে মধ্যকালীন ভারত সুলতানি যুগ বলে একটা প্লেলিস্ট আপনাদের জন্য খুলে দেওয়া হয়েছে। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করার আগে গতদিনকার যে ভিডিওটার যে আপনাদের জন্য আমি 20টা করে MCQ প্রশ্ন রাখি, আর শেষ যে প্রশ্নটা থাকে অর্থাৎ 20 নম্বরের যে প্রশ্নটা থাকে সেটা আপনাদের জন্যই হোমওয়ার্ক দেওয়া থাকে। তো সেই প্রশ্নের উত্তরটা আগে জেনে নিই, তারপরে আমরা আজকের 20টা প্রশ্ন আলোচনা করব। তো চলুন দেখে নিই। 4 নম্বর পার্টে যে 20 নম্বর প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এই প্রশ্ন দেখতে পাচ্ছেন। 20 নম্বরের প্রশ্ন, সিজদা ও পাইবস প্রথা কে চালু করেন? এটি 27/4/2025 আমি আপলোড করেছিলাম। তো আজকে তার উত্তরটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। অনেকেই হয়তো দেওয়ার চেষ্টা করেছেন, উত্তরটা হয়তো হয়েছে কি হয়নি সেটা আপনারা আজকের এই ভিডিও থেকে মিলিয়ে নেবেন। তো এই যে প্রশ্নটা এখানে বলা হয়েছে, অপশনগুলোতে কি রয়েছে না, এতে রয়েছে ইলতুৎমিশ, বিতে সুলতান রাজিয়া, সিতে নাসিরউদ্দিন মাহমুদ, ডিতে রয়েছে বাহাউদ্দিন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, বাহাউদ্দিন। আপনারা বাহাউদ্দিন হয়তো অনেকেই চেষ্টা করেছেন সঠিক দিয়েছেন কিনা, এখন আপনারা বুঝতে পারছেন যে বাহাউদ্দিন হয়ে যাবে। হয়তো অনেকেই না জানা থাকতে পারে, আবার অনেকেই জানেন। তো এটা হচ্ছে কি, বাহাউদ্দিন নামটা এখানে আনকমন অনেকের হতেই পারে, যারা হয়তো নতুন এসেছে বা নতুন পড়াশোনা শুরু করেছে, বাহাউদ্দিন নামটা হয়তো শোনেনি। তার জন্য বলবো এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে, সুলতানদের একাধিক নাম যদি থাকে অবশ্যই সেই নামগুলো কিন্তু আপনাদেরকে দেখে যেতে হবে। তো এই বাহাউদ্দিন হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবনের বাল্য নাম ছিল বাহাউদ্দিন। আমি কিন্তু অলরেডি নিজে থেকে এই বলবনটা না দিয়ে বাহাউদ্দিনটা দিয়েছি। আপনারা কতটা পড়াশোনা করছেন সেটা এখানে নিজেরাই বুঝতে পারবেন। তো যাই হোক, এই প্রশ্নের সঠিক উত্তরটা আপনারা পেয়ে গেলেন, বাহাউদ্দিন। তবে এই কথাটাও মনে রাখতে হবে যে সিজদা পাইবস জিনিসটা কি, একবার চলুন আমরা জেনে নিই। সিজদা বা পাইবাস এই জিনিসটা কি? আমরা জানি যে পারস্যিক রীতি অনুযায়ী সুলতান গিয়াসউদ্দিন বলবন তিনি কি করতেন, এই প্রথাটা যখন চালু করেছিলেন তখন তিনি বলেছেন যে তার সামনে অর্থাৎ সুলতানের সামনে আসার সময় সেজদা, এই সেজদা হচ্ছে নতজানু হয়ে প্রণাম করা। আর পাইবসটা হচ্ছে সিংহাসনে পদচুম্বন করা। এই সিংহাসনে পদচুম্বন করার একটা নিয়ম তিনি প্রবর্তন করেছিলেন। তো এই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবারে আমরা চলে যাব আজকের ভিডিওতে। আজকের যে 5 নম্বর পার্টটা নিয়ে আলোচনা করছি সেইখানে আমরা চলে যাচ্ছি। আপনারা দেখুন, এই যে সুলতানি যুগের 5টি বংশ এখানে দেখতে পাচ্ছেন, দাস বংশ। আর একটা ভিডিও হয়তো আপনারা বড়জোর পাবেন সামনের দিন। তারপরে আমরা খলজি বংশতে চলে আসব, একে একে বংশগুলো আমরা শেষ করে দেব, তারপরে আমরা অন্য টপিকে চলে যাব। তো এখানে দেখুন, এখানে রয়েছে কি দাস বংশ। দাস বংশে যে সুলতানগুলো রয়েছে তাদের সিরিয়াল অনুযায়ী নাম, এখানে নাম এবং সাল তারিখ দেওয়া আছে। অবশ্যই এই সালগুলোকে আপনারা অবশ্যই মনে রাখবেন, তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কোনো সুলতানের সময় পিরিয়ডটা বা যে টাইম পিরিয়ড রয়েছে সেটা কিন্তু আপনাদের জানতে চাই। তার জন্য প্রত্যেককেই কিন্তু এগুলো পরপর কোন সুলতান কখন সিংহাসনে বসেছেন এগুলো পরপর জেনে রাখা একটা ভালো। তো যাই হোক, দিল্লি সুলতানের পার্ট হচ্ছে 5। আজকে দিল্লি সুলতানের 5 যেটা নিয়ে আলোচনা করছি। চলুন প্রথম যে প্রশ্নটা রয়েছে এখানে,
এক নম্বর প্রশ্ন দেখুন, চাহেলগানির কোন অন্যতম সদস্যকে বাংলাদেশের বিদ্রোহ দমনে ব্যর্থ হয়ে ফিরে এলে বলবন তাকে অযোধ্যা নগরীর প্রধান ফটকের কাছে প্রকাশ্যে ফাঁসি দিয়ে হত্যা করার অর্ডার দেন? অপশনগুলো আপনারা ভালো করে দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আমিন খাঁ। আমিন খাঁ আপনারা প্রত্যেকেই জানেন, এই আমিন খাঁ হচ্ছে বলবনের একজন সেনাপতি এবং তিনি চাহেলগানির অন্যতম একজন সদস্য। তাছাড়া তিনি অযোধ্যার একজন গভর্নর ছিলেন। সেই অযোধ্যার গভর্নর হচ্ছে আমিন খাঁ। সুলতানের হুকুম অনুযায়ী বা তার যে পরামর্শ অনুযায়ী বাংলাদেশের বিদ্রোহ দমনে তাকে পাঠানো হয়েছিল বা বাংলাদেশের বিদ্রোহ দমন করতে। তো সেখানে গিয়ে তিনি ব্যর্থ হয়ে ফিরে এসেছিলেন, যার ফলে সুলতান রাগান্বিতভাবে তাকে অর্থাৎ এই আমিন খাঁকে অযোধ্যা নগরীর প্রধান যে ফটক সেই ফটকের সামনে প্রকাশ্যে ফাঁসি দিয়ে তাকে হত্যা করার একটা অর্ডার তিনি দিয়েছিলেন। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব 2 নম্বরের প্রশ্ন, বাংলার কোন সুলতান মুঘিসুদ্দিন উপাধি গ্রহণ করে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠাতার উদ্যোগ নিয়েছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আপনারা উত্তরগুলো অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, তুঘিল খাঁ। তুঘিল খাঁ হয়ে যাবে এর সঠিক উত্তর। সুলতান মুঘিসুদ্দিন এই তুঘিল খাঁ ছিলেন। তো তুঘিল খাঁ তিনি স্বভাবতই ক্ষমতা লাভের অল্পকালের মধ্যেই তিনি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠাতার একটা উদ্যোগ তিনি নিয়েছিলেন। এবারে আমরা 3 নম্বরের প্রশ্ন চলে যাব, গিয়াসউদ্দিন বলবন কবে বাংলার বিদ্রোহ দমন করেছিলেন? অপশনগুলো দেখে নেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1280 খ্রিস্টাব্দে। এই প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, এটা আমরা বিভিন্ন ঐতিহাসিকদের মতে পেয়ে থাকি। যেমন ঐতিহাসিক মোহাম্মদ আবদুল্লাহ ইসামি যে রয়েছে, সেই ঐতিহাসিকের মতে তুঘিল বলবনের রাজত্বের 8ম বছরে অর্থাৎ 1275 খ্রিস্টাব্দে বিদ্রোহী হয়েছিলেন। আর সেই বিদ্রোহকে দমন করার জন্য বলবন 1280 এবং 81 খ্রিস্টাব্দে কিন্তু বাংলার বিদ্রোহকে তিনি দমন করতে এসেছিলেন। তো বিভিন্ন ঐতিহাসিকদের মতে আমরা পেয়ে থাকি যে 1275 থেকে 1280 খ্রিস্টাব্দের মধ্যে তুঘিলের বিদ্রোহ সেখানে হয়েছিল এবং সেই বিদ্রোহকে দমন করার জন্য গিয়াসউদ্দিন বলবন এসেছিলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে 1275 থেকে 1280, তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে আমরা একটাই দেখতে পাচ্ছি 1275 থেকে 1280 মধ্যে রয়েছে, শুধু কেবল 1280। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। এবারে আমরা 4 নম্বরের প্রশ্ন দেখে নেব, গিয়াসউদ্দিন বলবন যখন বাংলার সিংহাসন দখল করে তখন তাতার খাঁ কোথাকার গভর্নর ছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলবন সিংহাসন দখল করলে তাতার খাঁ কোথাকার গভর্নর ছিলেন? তো এটাকে মনে রাখতে হবে, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি হচ্ছে লখনৌতির। এই লখনৌতির গভর্নর ছিলেন। তো যখন এই সুলতান গিয়াসউদ্দিন বলবন সিংহাসন দখল যখন করেছিলেন এই লখনৌতির, তখন কিন্তু তাতার খাঁ কী করেছিলেন, 63টি হাতি দিল্লিতে উপঢৌকন হিসাবে প্রেরণ করে সুলতানের প্রতি বাংলার একটা আনুগত্য প্রদর্শন করতে চেয়েছিলেন। এবার আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন, বলবনের নির্দেশে অযোধ্যার গভর্নর আমিন খাঁ এক বিশাল বাহিনী সহ তুঘিলের বিরুদ্ধে অগ্রসর হন। একটু আগেই একটা প্রশ্ন দেখলেন, তার সহযোগী হিসাবে কে বা কারা গিয়েছিলেন? আমিন খাঁ তো আর একা যুদ্ধ করতে যায়নি, তার সহযোগী হিসাবে তার একদম কমান্ডার হিসাবে আরও যে 2-3 জন গিয়েছিলেন বা একজন কি গিয়েছিলেন, যাই হোক সেটা আমরা এই প্রশ্ন থেকে জেনে নেব। অপশনগুলো আপনারা দেখে নেন। অপশন এতে লেখা রয়েছে কি, আদিল খাঁ ও অমর খাঁ, বিতে কেবল তমর খাঁ, আর সিতে রয়েছে মালিক তাজউদ্দিন, আর ডিতে রয়েছে তমর খাঁ ও মালিক তাজউদ্দিন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, তমর খাঁ
ও মালিক তাজউদ্দিন। তোমর খাঁ ও মালিক তাজউদ্দিন তার সহযোগী হিসাবে গিয়েছিলেন, এটা অবশ্যই মনে রাখতে হবে। তারপরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি 6 নম্বরের প্রশ্ন। বলবনের নির্দেশে অযোধ্যার গভর্নর আমিন খাঁ তুঘিলের বিরুদ্ধে অগ্রসর হলে কোন নদীর তীরে সুলতানি বাহিনী দারুণভাবে বিপর্যস্ত হয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একই জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো তোলা হয়েছে, কিন্তু যে উত্তরটা চাওয়া হয়েছে সেগুলো কিন্তু একদম অন্যরকম। তো এখানে কোন নদীর তীরে সুলতানি বাহিনী দারুণভাবে বিপর্যস্ত হয়েছিলেন? অবশ্যই অপশনগুলো দেখে নিন আপনারা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সূর্য। এই সূর্য নদীর তীরে কিন্তু সুলতান বাহিনী দারুণভাবে বিপর্যস্ত হয়েছিলেন। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব 7 নম্বরের প্রশ্ন। দিল্লির কোন সুলতান নিজেকে পারস্যের বিখ্যাত আফ্রিসিয়াব বংশের শরিক বলে ঘোষণা করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটা আপনারা দেখে নেন অপশনগুলো। এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, বলবন। এবারে আমরা 8 নম্বরের প্রশ্ন দেখে নেব। বলবন স্বয়ং তুঘিলের বিরুদ্ধে যুদ্ধযাত্রার সিদ্ধান্ত নিলে দিল্লির প্রশাসনিক দায়িত্ব কার হাতে ন্যস্ত করে যান? অপশনগুলো আপনারা দেখে নেন। প্রথমে রয়েছে এতে বাহাদুর, বিতে মালিক উল ফখরুদ্দিন, সিতে পুত্র মোহাম্মদ, ডিতে পুত্র বুগরা খাঁ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, মালিক উল ফখরুদ্দিন। মালিক উল ফখরুদ্দিন। 9 নম্বরের প্রশ্ন। নিম্নলিখিত কোন মঙ্গল নেতা 1247 খ্রিস্টাব্দে লাহোরের একাংশ দখল করে নেন? অপশনগুলো আপনারা দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সালদি। সালদি হয়ে যাবে এর সঠিক উত্তর। এই সালদি হচ্ছে মঙ্গল নেতা যিনি 1247 খ্রিস্টাব্দে লাহোরের একাংশ দখল করে নিয়েছিলেন। তার আগেই আমরা জানি 1247-এর আগে 1245 খ্রিস্টাব্দে মঙ্গলরা সিন্ধু এবং মুলতানের এক অংশ দখল করে নিয়েছিলেন। তারপরের প্রশ্নে আমরা চলে যাব 10 নম্বরের প্রশ্ন। গিয়াসউদ্দিন বলবনের কোন সেনাপতি মঙ্গলদের সাথে একটা গোপন বোঝাপড়ার চেষ্টা করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এই প্রশ্নটি আপনাদেরকে একবার আমার এই চ্যানেলে দিয়েছিলাম, অবশ্যই অনেকেই দেখেছিলেন প্রশ্নটা এবং সঠিক উত্তর আপনারা করেছিলেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে তা হচ্ছে অপশন এ, শের খাঁ। এই জায়গাটাকে আপনাদেরকে মনে রাখতে হবে। এই শের খাঁ ছিল গিয়াসউদ্দিন বলবনের একজন বিশ্বস্ত সেনাপতি বা শাসনকর্তা হিসাবে তিনি পরিচিত কাজ করেছিলেন। আর তাছাড়াও এই সঙ্গে আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, কেবল শের খাঁই কিন্তু একাই কিন্তু এই মঙ্গলদের সাথে জোট করার কথা ভাবেননি। তার সঙ্গে আরও একজন তুর্কি আমির ছিল, তার নাম হচ্ছে কিসলু খাঁ। অবশ্যই মনে রাখবেন, কিসলু খাঁ এবং শের খাঁ এরা দুজনে মিলেই কিন্তু গোপনে মঙ্গলদের সাথে একটা জোট গড়ার চেষ্টা করেছিলেন। এবারে আমরা তারপরের প্রশ্ন দেখে নেব 11 নম্বরের প্রশ্ন। উত্তর পশ্চিম সীমান্তকে নিরাপদ রাখার জন্য বলবন কোন নীতি অনুসরণ করেন? কোন নীতি অনুসরণ করেন? অপশনগুলো আপনারা ভালো করে আগে দেখে নেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, এ এবং বি উভয়ই, অর্থাৎ শক্তি প্রয়োগ এবং কূট কৌশল। এই শক্তি প্রয়োগ কূট কৌশল এই দ্বিবিধ নীতি অনুসরণ করেছিলেন। তাছাড়া মঙ্গলদের বিরুদ্ধে বলবন কয়েকটি রক্ষণাত্মক ব্যবস্থাও তিনি গ্রহণ করেছিলেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে উত্তর পশ্চিম সীমান্ত, অনলি উত্তর পশ্চিম সীমান্তকে নিরাপদে রাখার জন্য তিনি তার শক্তি প্রয়োগ এবং কূটকৌশল এই দুটি নীতি তিনি অবলম্বন করেছিলেন। 12 নম্বরের প্রশ্ন। গিয়াসউদ্দিন বলবনের খুবই দক্ষ ও বিশ্বস্ত সেনাপতি শের খাঁয়ের মৃত্যু ঘটে। একটু আগেই বললাম যে বিশ্বস্ত এবং দক্ষ সেনাপতি ছিলেন শের খাঁ।
তো তার যে মৃত্যু ঘটেছিল, কত সালে মৃত্যু ঘটেছিল, অপশনগুলো আপনারা দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1270 খ্রিস্টাব্দে। 1270 খ্রিস্টাব্দে। 12 নম্বরের পরে এবার 13 নম্বরের প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবন উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলকে দুটি ভাগে বিভক্ত করে মুলতান, সিন্ধু ও উচের দায়িত্ব কাকে দিয়েছিলেন? তাহলে আপনারা বুঝতে পারছেন যে গিয়াসউদ্দিন বলবন উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলকে দুটি ভাগে ভাগ করেছিলেন। দুটি ভাগে ভাগ করে সেখানে মুলতান, সিন্ধু আর উচ, এই যে তিনটে জায়গা, এই জায়গার দায়িত্ব দিয়েছিলেন তার জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ। আপনারা জানেন তার জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ এবং কনিষ্ঠ পুত্র বুগরা খাঁ, কিসলু খাঁ, তমর খাঁ। এই অপশনগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সঠিক উত্তর সেটা হয়ে যাচ্ছে অপশন বি, জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ তিনি দায়িত্ব নিয়েছিলেন। আর অপর পক্ষে বা অপর যে ভাগটি রয়েছে সেটা হচ্ছে সামান, সুমানা আর দীপালপুর। এই সামান, সুমানা আর দীপালপুরের দায়িত্ব দেওয়া হয়েছিল তমর খাঁয়ের হাতে। তো তমর খাঁকে দেওয়া হয়েছিল, কিন্তু একটু বিষয় এখানে মনে রাখতে হবে যে তমর খাঁয়ের হাতে দেওয়া হয়েছিল। তারপরে আমরা যে বিষয়টা জানলাম একটু আগেই, যে তুর্কি আমির কিসলু খাঁ এবং শের খাঁ তারা যখন গোপনে মঙ্গলদের সাথে জোট গড়ার চেষ্টা করেছিলেন, এই ভয়ে অল্প দিনের মধ্যে তমর খাঁকে সরিয়ে ওই অঞ্চলের দায়িত্ব দিয়েছিলেন তার কনিষ্ঠ পুত্র অর্থাৎ বুগরা খাঁয়ের হাতে দেওয়া হয়েছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে সামান, সুমানা এবং দীপালপুরের দায়িত্ব কিন্তু তার কনিষ্ঠ পুত্র বুগরা খাঁয়ের হাতে কিন্তু অর্পণ করে দেওয়া হয়েছিল। এবারে আমরা তারপরে প্রশ্নটা দেখে নেব। 14 নম্বরের প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবন কোন মঙ্গল শাসকের দরবারে দূত প্রেরণ করেন বলে জানা যায়? তো অপশনগুলো দেখে নেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হলাকু। এই হলাকু এর দরবারে ইরানের মঙ্গল শাসক ছিল, এই হলাকু হচ্ছে ইরানের মঙ্গল শাসক, তার দরবারে দূত প্রেরণ করেন এবং হলাকু প্রেরিত দূতকে সসম্মানে দিল্লি রাজসভায় গ্রহণ করা হয়েছিল বলে জানা যায়। 15 নম্বরের প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যের ওপর মঙ্গলদের কর্তৃত্ব বলবন স্বীকার করেছিলেন? ভারতবর্ষের কোন রাজ্যের ওপর মঙ্গলদের কর্তৃত্ব বলবন স্বীকার করেছিলেন? অপশনগুলো দেখে নেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পাঞ্জাব। 16 নম্বরের প্রশ্ন, বলবন তাঁর কনিষ্ঠ পুত্র বুগরা খাঁকে বাংলার গভর্নর নিযুক্ত করেন। অপশনগুলো আপনারা দেখে নেন। বুগরা খাঁকে বলবন বাংলার গভর্নর নিযুক্ত করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1281 খ্রিস্টাব্দে। এটি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে আমরা দেখে নেব 17 নম্বরের প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবনের জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ কোন যুদ্ধে নিহত হন? অপশনগুলো দেখে নেন। সামান, সুমনা, দীপালপুর, ভাতিন্দা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দীপালপুর। দীপালপুরে মঙ্গলদের সঙ্গে যুদ্ধ করার সময় গিয়াসউদ্দিন বলবনের জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ সেখানে তিনি মারা যান। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব 18 নম্বরের প্রশ্ন, খান-ই শহীদ উপাধিতে ভূষিত হন। খান-ই শহীদ উপাধি কাকে দেওয়া হয়েছিল বা ভূষিত কে হয়েছিল? অপশনগুলো আপনারা দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মোহাম্মদ। অর্থাৎ গিয়াসউদ্দিনের বড় ছেলে, গিয়াসউদ্দিন বলবনের বড় ছেলে মোহাম্মদ, তিনি খান-ই শহীদ উপাধিতে ভূষিত হন। তার সাহসিকতা এবং দেশপ্রেমের জন্য তিনি এই উপাধি কিন্তু পেয়েছিলেন। তার সাহসিকতা এবং দেশপ্রেমের জন্য তার এই উপাধি কিন্তু তাকে দেওয়া হয়েছিল। তবে প্রিয় পুত্রের আকস্মিক মৃত্যু বলবনকে প্রচণ্ড আঘাত করেছিল। এর জন্য কিন্তু সুলতান তার শরীর দ্রুত ভেঙে পড়েছিল, যে কারণে মোহাম্মদের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার পার্থিব যে আশা আকাঙ্ক্ষা অনেকটাই নিঃশেষ হয়ে গিয়েছিল। কারণ বলবনের অন্য পুত্ররা
অর্থাৎ অন্য পুত্র বুগরা খাঁ সুলতানি সিংহাসন সম্পর্কে আদৌ আগ্রহী ছিলেন না। তিনি লখনৌতির শাসক পদেই থাকার একটা দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছিলেন। তারপরে আমরা দেখে নেব 19 নম্বরের প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবন তার মৃত্যুর আগে কাকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গিয়াসউদ্দিন বলবন তার মৃত্যুর আগে কাকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান? তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি, কাই খসরু। এই যে কাই খসরু, আপনারা জানেন এই কাই খসরুকে, এই কাই খসরু হচ্ছে এই যে গিয়াসউদ্দিন বলবনের বড় ছেলে মোহাম্মদ। এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন এতে জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ, এই মোহাম্মদের পুত্র হচ্ছে কাই খসরু। তো এই কাই খসরুকে গিয়াসউদ্দিন বলবন তার উত্তরাধিকারী হিসাবে মনোনীত করে গিয়েছিলেন। এর পিছনে কারণ কি ছিল আমরা জানি যে বলবন তার জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদকে নিজের উত্তরসূরি হিসাবে কল্পনা করেছিলেন, মনে মনে কল্পনা করেছিলেন তার জ্যেষ্ঠ পুত্রকেই তিনি উত্তরাধিকারী হিসাবে মনোনীত করবেন। কিন্তু বিপদ, তাই আপনারা বুঝতেই পারলেন যে তিনি তার উত্তরাধিকারী মনোনীত করার আগেই মোহাম্মদ যখন মারা গেল দীপালপুরের যুদ্ধে, তখন তার আর কিছু করার ছিল না। শেষের দিকে তখন এই মোহাম্মদের পুত্র কাই খসরুকে তিনি তার উত্তরাধিকারী হিসাবে মেনে নিলেন। এর পিছনেও অনেক কারণ রয়েছে। আপনারা জানেন যে মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধে তার অকাল যে মৃত্যু ঘটেছিল, যে কারণে তিনি এটাও চেয়েছিলেন যে কনিষ্ঠ পুত্র বুগরা খাঁকে তার উত্তরাধিকারী করবেন, সে কথাও তিনি ভেবেছিলেন। কিন্তু একটা কথা আগেই বললাম না, বুগরা দিল্লির সিংহাসনের পরিবর্তে তিনি বাংলার শাসক পদে থাকাটা বেশি পছন্দ করতেন, যে কারণে বলবন মৃত্যুসজ্জায় আমির ও মালিকদেরকে ডেকে মোহাম্মদের পুত্র এই কাই খসরুকে উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেছিলেন। তাহলে আপনারা বুঝতে পারলেন কেন এই কাই খসরু গিয়াসউদ্দিন বলবনের উত্তরাধিকারী হিসাবে মনোনীত হলেন। এবারে আমরা চলে যাব আজকের শেষ প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবন তার উত্তরাধিকারী মনোনীত করার কতদিন পরে তিনি মারা যান? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গিয়াসউদ্দিন বলবন তার উত্তরাধিকারী মনোনীত করার কতদিন পর তিনি মারা যান? এই প্রশ্নটি আপনাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইল। এখানে আজকের তারিখ হচ্ছে 30, লিখে দিচ্ছি আমি এখানে 30/4/2025। তো এই 30/4/2025 এই প্রশ্নটা আপনাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইল। অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাতে ভুল করবেন না। ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।